আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির 12 নম্বর ক্লাস। আর আজকে এখান থেকে এই ক্লাস থেকে আপনারা নিশ্চিত 1 থেকে 2 মার্ক কমন পাবেন। সো আজকের ক্লাসটা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমাদের বিষয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্প প্রবণ অঞ্চলসমূহ, সাধারণ জ্ঞানের অংশ। এটা থেকে আপনারা লিখিত এবং প্রিলি দুটি অংশই কমন পাবেন ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটি শুরু করা যাক। নদী ভাঙ্গন বাংলাদেশে অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে নদী ভাঙ্গন। তো নদী ভাঙ্গনের ফলে বাংলাদেশের কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়? এটা হবে 1.5 মিলিয়ন। মানে অনেক বেশি। প্রায় 15 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছরের ক্ষতি 200 কোটি টাকা। সব আর কত জমি নিঃশেষ হয়ে যায়? 87,000 হেক্টর জমি নিঃশেষ হয়ে যায় নদী ভাঙ্গনের ফলে। বাংলাদেশে সুনামি কবে হয়? 1762। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনাদেরকে এটা একবারে মনে রাখতে হবে। এটা শর্ট প্রশ্নও আসে, অনেক সময় ডিরেক্ট লিখতে হয়। সো সেই জিনিসগুলো বিবেচনা করে আপনারা এই জিনিসটা ভালো মতো পড়বেন আর ভালো মতো মনে রাখবেন। 1762, কয়েকবার মনে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। 1762। সুনামি কবে হয়? 1762। এখানে দেখেন দন্তাস্য, সুনামিতে দন্তাস্য, 17তেও দন্তাস্য। তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন 1762। তারপরে বাংলাদেশের কোন অঞ্চল, আচ্ছা সবার আগে বলি, দাঁড়ান, আগে এইটাই বলি। বাংলাদেশে ভূমিকম্পনীয় অঞ্চল 3 ভাগে ভাগ করা হয়েছে, ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে রেড জোনটা, মাঝারি ঝুঁকিপূর্ণ হচ্ছে ইয়েলো জোন, আর কম ঝুঁকিপূর্ণ হচ্ছে গ্রিন জোন। তো আপনারা দেখতে পাবেন যে রেড জোনের মধ্যে সিলেট, তারপরে ময়মনসিংহের কিছু এলাকা, আর রংপুর জেলা, নেত্রকোনা, মৌলভীবাজার এই অংশগুলা পড়েছে। তো এই এই আপনাদেরকে বলতে পারে যে নিচের কোনটি সবচেয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ জেলা, তখন আপনারা মনে করার চেষ্টা করবেন যে উত্তর পূর্বাঞ্চলীয় যে জেলাগুলো আছে সেগুলোই সাধারণত আপনার এই ঝুঁকিপূর্ণ জেলা। সো এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে কোশ্চেন করতে পারে। আর কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। এইভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো আর আবার এইটা প্রশ্ন আসতে পারে, ওখানে কিন্তু ঢাকা, তার মানে ঢাকা লেখা থাকলে আপনারা আবার বলে দিয়েন না যে ঢাকা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা, কারণ ম্যাপে ঢাকা মাঝারি এলাকাটাই, মাঝারি অঞ্চলের মধ্যে পড়েছে। তারপরে এখন আমরা আসি, এই যে এখানে বলছে বাংলাদেশের কোন অঞ্চল ভূমিকম্প মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হয়? উত্তর পূর্বাঞ্চল। এই আপনাদের রেড জোন যেটা, সেটা উত্তর পূর্বাঞ্চল। আর এই আরেকটা কোশ্চেন খুব এসে থাকে যে ট্রেন বা গাড়ির ভিতর থাকাকালীন সময় যদি ভূমিকম্প হয় তাহলে কি করতে হবে? তো সাধারণত আপনারা জানেন যে বাসা বাড়ির ভিতর থাকলে কি করতে হবে। আপনারা জানেন যে বিছানার নিচে বা টেবিলের নিচে অবস্থান নিতে হবে, আর যদি সময় থাকে তাহলে বাইরে, যে বাইরে বের হয়ে যেতে হবে। অথবা যদি তাও না হয়, আপনারা যদি মনে করেন 3-4 তলা বা তার উপরে আছেন, তাহলে তো আপনাদের আসতে সময় লাগবে। তো সেই ক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে কোনো একটা বড় পিলারের কাছে অবস্থান নেওয়া, অথবা সবচেয়ে ভালো হয় যে কোনো বিছানার নিচে বা টেবিলের নিচে আশ্রয় নেওয়া। তো এটা তো আর কি সচরাচর আসে থাকে। এখন একটু এটা ব্যতিক্রমী করে দিছে যে ট্রেন বা গাড়ির ভিতর থাকাকালীন সময় যদি ভূমিকম্প হয় তাহলে কি করতে হবে। তাহলে এখানে আপনাদেরকে কোনো একটা জিনিস শক্ত করে ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়। তারপরে এই আরো অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলো আপনারা মনে রাখবেন। ঢাকা মাঝারি অঞ্চলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেড জোনটা, উত্তর পূর্বাঞ্চল। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন সময় দুর্যোগে, বাংলাদেশে আসলে দুর্যোগ কতটা ভয়াবহ, এরকম পরিস্থিতি দাঁড়ালে সেখানে আসলে কৃষি চাষ বা আদার কোনো কিছু চাষ করা খুবই ঝুঁকিপূর্ণ, যার ফলে খাদ্য সংকট দেখা দেয়। আর বিদ্যুতেরও সমস্যা দেখা দেয়, নিয়মিত লোডশেডিং হয়ে থাকে। আবার এই অঞ্চলগুলো ঠিক করতে, পুনর্বাসন করতে অনেক সময় ব্যয় হয়, আর অনেক টাকারও প্রয়োজন হয়। তো যার ফলে আমরা চেষ্টা করব
যাতে আমাদের আসলে হাতে ওরকম তো নাই, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব বৃক্ষ নিধন যতটা সম্ভব না করার। এর জন্য সরকার অনেক আইন হাতে নিয়েছে। যে তো তো এই ব্যাপারে আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে এরপরে আমরা দেখি বাংলাদেশের কোন অঞ্চল, এটা তো বলছি, আপনারা বলেন উত্তর কি হবে। উত্তরটা এখানে দেওয়া আছে, তারপর আপনারা না দেখে বলেন। তারপরে বাংলাদেশে কোন সালে সবচেয়ে মারাত্মক বন্যা হয়েছিল? এটা হবে 1998 সালে। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ কোনটি? মোরা, 29 মে মধ্যরাতে। আবার আপনাদের এইসব আইলা, টাইফুন এগুলোর নাম কি? সিডর শব্দের অর্থ এগুলো কোন দেশ নাম দিয়েছে? তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সাধারণত রিসেন্ট যে টপিকগুলো সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। সাধারণত প্রশ্ন আসলে সেখান থেকে হয়ে আসবে। তো বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ কোনটি? মরা, 29 মে মধ্যরাতে। তারপরে বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি? বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র 4টি। বেতবুনিয়া, রাঙ্গামাটি, গাজীপুরে আছে, তালিবাবাদ, আর একটা মহাখালীতে আছে, আর একটি সিলেটে আছে। সো টোটাল হচ্ছে 4টি। আপনাদেরকে এগুলো মনে রাখতে হবে। তারপরে বাংলাদেশে নদী ভাঙ্গন হয় কয়টি জেলায়? 100টি উপজেলায়। সবচেয়ে বেশি নদী ভাঙ্গন হয় সিরাজগঞ্জ, চাঁদপুর। ওখানে দেখবেন আপনারা দুটা নদীর সংযোগস্থল আছে। তো যে কারণে আসলে বেশি পানি প্রবাহিত হলে ওই অঞ্চলটাতে খুবই সমস্যা তৈরি করে। আর উপকূলীয় জেলা কয়টা? এই কোশ্চেনটা আপনারা সচরাচর দেখে থাকবেন। এই কোশ্চেনটা আপনারা খুবই ভালো করে মাথায় রাখবেন যে উপকূলীয় জেলা হচ্ছে 19টা। 19টা উপকূলীয়। বাংলাদেশে উপকূলীয় সীমানা 711 অথবা 716। মানে কক্সবাজার চিটাগাং সাইডটা যেটা, ওটা থেকে একদম যশোর পটুয়াখালী পর্যন্ত যে আমাদের উপকূলীয় সীমানা, সমুদ্র সীমানা, সেটাই হচ্ছে আপনার এখানে উপকূলীয় সীমানা 711 বা 716 কিলোমিটার। বাংলাদেশে কয়টি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা? এবার এটা আপনারা বলেন। আর আরেকটা কোশ্চেনের উত্তর দেন, ঢাকা কোন জোনে অবস্থিত বা কোন মাত্রার ভূমিকম্প অঞ্চলে অবস্থিত? এবং আরেকটা উত্তর দিবেন যে হবিগঞ্জ কোন অঞ্চলে? তীব্র ভূমিকম্প অঞ্চল, মাঝারি, না অল্প? তারপর হচ্ছে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয় 2004 সালে। তারপরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত হয় 13 সেপ্টেম্বর 2012। আপনারা দেখবেন দুর্যোগ দিবস কবে, তারপরে এই দিবসগুলো আপনারা, জলবায়ু দিবস, এই সমস্ত বিষয়গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। সাধারণত এই প্রশ্নগুলো খুবই আসে থাকে। তারপরে বাংলাদেশে বর্তমানে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র কয়টি? এটাও 4টি। ভূমিকম্প প্রবণ কেন্দ্র, আর এখানে হচ্ছে আপনার, হ্যাঁ, বাংলাদেশে আবহাওয়া স্টেশন টোটাল 35টি। বাংলাদেশে বর্তমানে আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র হচ্ছে 2টি। আর বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন 5টি। এগুলো আপনাদেরকে একবার দেখলে আসলে মনে থাকবে না, বা একদিনে আপনারা 10 বার দেখলেও মনে থাকবে না। এগুলো আপনাকে 10 দিনে একবার করে দেখতে হবে, 1 থেকে 2 বার করে, তাহলে আপনার মনে থাকবে। তো আরেকবার বলা যাক, বাংলাদেশে আবহাওয়া স্টেশন 35টি, আর আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্র হচ্ছে 2টি। তাহলে আবহাওয়া কেন্দ্র হচ্ছে কয়টা? অধিদপ্তরের কেন্দ্র 2টা, স্টেশন হচ্ছে 35টা, আর রাডার স্টেশন হচ্ছে 5টা। বাংলাদেশের কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র হচ্ছে 12টি। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র হচ্ছে 410টি। এখানে আপনারা দেখবেন দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে না আবহাওয়া স্টেশন বলছে, কোনটা বলছে? সো দেখে শুনে আর কি আপনাদেরকে উত্তরগুলো করতে হবে। বাংলাদেশে বর্তমানে কতটি সাইক্লোন সেন্টার আছে? 1841টি। নদী বন্দরের জন্য সতর্ক সংকেত কতটি? 6টি। সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত 10টি। আর পুনর্বিন্যাসকৃত আবহাওয়া সংকেত কতটি? 8টি। এই জিনিসগুলো আসলে আপনাকে খুবই ভালো করে ডিটেলস পড়তে হবে, না হলে এগুলো উল্টা হবে, তখন আর কি পরীক্ষা হলে যে কনফিউশন হবে। আর এই জিনিসগুলো আর কি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে আসলে এইভাবে যতই পড়েন চেষ্টা করেন, দেখবেন সর্বোচ্চ 1-2 মাস মনে থাকবে, তারপরে আর কি ভুলে যাবেন। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর
আমাদের যেহেতু আজকে এই ক্লাসটা দুর্যোগ ব্যবস্থাপনা ভূমিকম্প প্রবণ অঞ্চল নিয়েছিল, তাহলে এই ক্লাসটা আমাদের এখানে শেষ। কালকে গতকাল আরেকটি ক্লাস আপলোড করা হয়েছিল, আপনারা যারা দেখেন নাই তারা জিনিসটি ভালো করে আগের ক্লাসটি দেখে আসবেন। তো আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর এখান থেকে আসলে সাম্প্রতিক রিলেটেড অনেক কোশ্চেন হয়ে থাকে আর বিভিন্ন চাকরি পরীক্ষা হয়ে থাকে, তো জিনিসগুলো যদি আপনি একবার পড়েন তাহলে বারবার পড়তে হবে না। আর একবারে আর কি ভালো করে পড়ার চেষ্টা করবেন, তাহলে হবে। আর আমাদের প্রিলি মডেল টেস্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আপনারা যারা এখনো যুক্ত হননি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর না হলেও এই ক্লাসগুলো আমাদের প্রতিদিন আপলোড করা হবে, তো আপনারা সেই ক্লাসগুলো করলে আপনাদের অনেক বেনিফিট হবে। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু পাবেন। আর আমাদের প্রিলিম মডেল টেস্ট হবে টোটাল 10টা, ফুল খাদ্য অধিদপ্তর উপসহকারী পরিদর্শকের উপর ভিত্তি করে। তো আপনারা আশা করবো যে এই ক্লাসগুলো করলে আপনাদের অন্য আর কিছু করতে হবে না। আর আমাদের ক্লাসগুলো আপনাদের রেকর্ড থাকে যাবে, লাইভ ক্লাস হবে। এইগুলো আপনারা ইউটিউব ফেসবুক দু জায়গায় পাবেন। আর জুমের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন। এছাড়া আপনারা যদি শুধু মডেল টেস্ট দিতে চান সেই মডেল টেস্টও শুধু দেওয়ার সুযোগ আছে। প্রিলি মডেল টেস্ট 10টা হবে, 100 টাকা অনলি ফি রাখা হয়েছে। তো আপনারা যারা এখনো যুক্ত হননি আমাদের সাথে খুবই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন, কারণ পরীক্ষা খুবই সন্নিকটে আসে গেছে। আর হাতে সর্বোচ্চ 20 থেকে 25 দিন সময়, তাও আছে কিনা আমাদের আসলে জানা নেই, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে যাবে আর পরীক্ষাটাও তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে। তো যেহেতু এমসিকিউ বেশি খাতা কাটতে সময় লাগবে না, আর এতে আপনার লিখিত প্রিপারেশনটাও খুব কম পাবেন। তো লিখিতর জন্য আমাদের একটা কোর্স আছে, ওখানে আপনারা চাইলে পরীক্ষা দিতে পারেন। আর এর জন্য আপনারা আমাদের ফেসবুকে ইনবক্স করবেন, তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।